আচ্ছা দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বের কয়টা নিয়ম পড়েছিলাম? চারটা। আমরা আজকে জাস্ট খালি এখানে বুঝাবো, তোমাদের খাতায় তুলতে হবে না। আর যদি না বুঝে থাকো জাস্ট প্রশ্ন করবা। হ্যাঁ, তো আমি মুখেই বলি, ভিডিওতে তোমরা কি শুনবাই। আমরা গতকাল যে চারটা নিয়ম পড়েছিলাম সেই চারটা নিয়ম ছিল কার সাথে রিলেটেড বলো তো? টেন্সের সাথে রিলেটেড। প্রথমটা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পড়েছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরে পড়েছিলাম কি প্রেজেন্ট পারফেক্ট, পরে পড়েছিলাম কি পাস্ট ইনডিফিনিট। এখন আজকে আমরা শিখবো হলো, এখন দেখো যদি আমরা কখনো দেখতে পাই একটি সেন্টেন্সে দুটি ভার্ব আছে। কয়টা ভার্ব? দুটি। একটা সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা নয় ইনফিনিটিভ হবে, নয় জিরান্ট হবে। কি বললাম বলো তো? জিরান্ট হবে। এখন ইনফিনিটিভ তো আমরা চিনি যে এক টু থাকবে, তারপরে ভার্বের বিয়ন্ড মানে ভার্বের বেস ফ্রম। আর জিরান্ট তো আমরা চিনি, সেটা হলো কি ভার্বের বিয়নের সাথে কি আইএনজি। কখন হবে বলো তো? মানে ইনফিনিটিভ আর জিরান্ট রাইট ফর্ম অফ ভার্বে কখন ব্যবহার করব? যখন একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে। তোমাকে খেয়াল রাখতে হবে, একটি সেন্টেন্স হতে হলে সেখানে একটি মাত্র কি থাকবে বলো তো? ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটি মাত্র ফাইনাইট ভার্ব। আর বাকি যে ভার্বগুলো থাকবে সেগুলো থাকবে হলো কি নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এখানে যে দুইটা ভার্ব লেগেছি ইনফিনিটিভ আর জিরান, এগুলো হলো কি ভার্ব বলো তো? নন ফাইনাইট ভার্ব। তাহলে যদি একটা সেন্টেন্সে আমি দুটি ভার্ব পাই, তুমি আগে দেখবা শূন্যস্থানটা কোথায় দেওয়া আছে। তুমি আগে সেন্টেন্সটা খেয়াল করবা যে আসলে দুইটা ভার্ব দেওয়া আছে কিনা। কোন ভার্ব দেখবা? দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা। ধরো একটা ফাইনাইট ভার্ব তো দেওয়াই থাকবে, আরেকটা ফাইনাইট ভার্ব তোমাকে শূন্যস্থানে সাইডে লিখে দিবে। এখন যেটা লিখে দিবে সেটা কি হবে বলো তো? নন ফাইনাইট ভার্ব হবে। কি হবে? নন ফাইনাইট ভার্ব। তবে এখানে জিরান্ট হবে 90% আমরা জিরান ব্যবহার করব। আর ইনফিনিটিভ হবে জাস্ট যখন কোনো কিছুর উদ্দেশ্য বুঝাবে। কি বুঝাবে? উদ্দেশ্য বুঝাবে। তাহলে উদ্দেশ্য বুঝালে সেখানে কি হবে? ইনফিনিটিভ। আর জিরান বাকি সকল ক্ষেত্রে কি জিরান ব্যবহার হবে। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, ধরো আই স হিম আচ্ছা দেখো, এখন দেখো আই স হিম ড্যাশ ফুটবল ইন দ্য ফিল্ড। এখন বলো তো এখানে একটা ভার্ব তো আমরা পাইছি না? আরেকটা ভার্ব আমাকে এখানে কি, তাহলে এখানে ভার্ব কয়টা আছে? এটা অন, এটা হলো কি টু। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কয়টা দেওয়া আছে? দুটি দেওয়া আছে। এখন বলো তো এই সটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? কারণ এটা জানি আমরা ফাইনাইট ভার্ব চিনব কিভাবে? ভার্বের 1 নম্বর রূপ আর ভার্বের 2 নম্বর রূপ, আর ভার্বের আগে যদি কখনো অক্সিলারি পাই তখন সেটাই কি ফাইনাইট ভার্ব। এই তিনটা ছাড়া যা ভার্ব আছে সবই হবে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যেহেতু এটা V2, অবশ্যই এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমরা জানি একটি সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখন এখানেও তো আমার একটা ভার্ব দেওয়া আছে। কি ভার্ব দেওয়া আছে? তাহলে এটা এখন কি করতে হবে? জিরান করতে হবে। এখন মেন কথা জিরান্ট অথবা কি ইনফিনিটিভ হবে। তো 90% কি হবে বলো তো? জিরান্ট হবে। আর যখন উদ্দেশ্য বুঝাবে তখন হবে কি বলো তো? ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা কি দিব বলো তো? প্লেইং। কি হবে বলো তো? প্লেইং। এখানে প্লেইং কেন হলো বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা তাহলে আরেকটা নিয়মে চলে যেতে পারি। কত সুন্দর লাগতেছে এই যে একবারে সাইলেন্ট। আচ্ছা, এরপরে সেকেন্ড নিয়মে আসো। যদি কোনো শূন্য স্থানে নট থাকে, কি থাকে? মানে সাইডে তোমাকে কি লেখা থাকবে? যেমন এখানে আমি একটা শূন্য স্থান থাকলো, এখানে লেখা থাকলো নট প্লে। কি থাকলো? নট প্লে। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, একটা সেন্টেন্সে তুমি কখনোই নট একা বসে না। তুমি একটা সেন্টেন্সে কখনোই নটকে একা বসাতে পারবা না। অবশ্যই তোমাকে এই নটের পূর্বে একটা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তাহলে নট কি একা বসে না? তাহলে নট ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? মানে সাহায্যকারী ভার্ব নিতে হবে। এখন এখানে যে সাহায্যকারী ভার্বগুলো আসবে সেটা আসবে টেন্স অনুযায়ী। কি অনুযায়ী বলো তো? টেন্স। এখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটি সাহায্যকারী ভার্ব আছে। কয়টি? দুইটি। একটা হলো কি
ডাস, আরেকটা হলো কি বলো তো ডু, আরেক পাস্ট ইনডিফিনিটের একটা হলো কি বলো তো ডিড। তাহলে এই তিনটা সাহায্যকারী ভার্ব আমাকে ব্যবহার করতে হবে। এখন খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে আমার নট প্লে দেওয়া আছে সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেখানে ডাসও হইতে পারে, ডো হইতে পারে। এখন খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হবে ডাস, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেখানে হবে কি ডো। আর সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেখানে হবে কি ডিড। এখন পাস্ট ইনডিফিনিটের বেলায় সাবজেক্ট যে পার্সনই হোক ওটা আমার দেখার বিষয় না, সব সাবজেক্টের পরেই আমি ডিড ব্যবহার করতে পারবো। কিন্তু যখন আমার টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তখন কিন্তু আমি সব সাবজেক্টের বেলায় ডো অথবা ডাস ব্যবহার করতে পারবো না। ডাসটা ব্যবহার হবে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, আর ডোটা ব্যবহার হবে সাবজেক্ট যখন প্লুরাল হবে। বুঝতে পেরেছো? যেমন আমি যদি বলি, ধরো এখানে আমি যদি লিখি হি, তাহলে হি ড্যাশ স্কুল স্টার্টে, এই যে দেখো এখনই ভুল বলে ফেলছো। এই যে তুমি এটা দেখেই সম্পূর্ণ সেন্টেন্স দেখেছো, সম্পূর্ণ সেন্টেন্স দেখো নাই। আগে তোমাকে সেন্টেন্সটা দেখতে হবে আসলে কোন টেন্সে দেওয়া আছে। আমরা পড়েছিলাম স্টারে, অ্যাগো, তারপরে কি লাস্ট লাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক বা অনস আপন, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট। ফ্যান অফ করো। আচ্ছা দেখো তাহলে এখানে কি এই সেন্টেন্সটা দেখে আমরা কি বুঝতেছি বলো তো? কথা বলো, সমস্যা নাই, তোমরা কথা বলো। এই সেন্টেন্সটা দেখে বুঝতেছি কোন টেন্সে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। এবং এই ব্র্যাকেটে কি এখানে কি আছে, নট গো আছে। কি আছে? নট গো আছে। এখন নট কি একা বসে একটা সেন্টেন্সে? একা বসে না। এখন আমাকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, এই তিনটার মধ্যে কোনটি পাস্ট ইনডিফিনিটের বলো তো? ডিড। তাহলে এখানে হবে কি বলো তো? হি ডিড নট। এখন আসো, যেহেতু এটা পাস্ট আছে এখানেও একটা জিনিস শেখার আছে, সেটা হলো এখানে যেহেতু আমি ডিড নট লিখেছি, যেহেতু পাস্টের ঘটনা, তখন তো আমার মনে হইতে পারে যে এখানে আমার ওয়েন্ট তো হওয়ার কথা, তাই না? যেহেতু পাস্ট মানেই তো ভার্বের কি হয়, V2 হয়। তবে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, ডো ডাজ ডিড, কি বললাম বলো তো? ডো ডাজ ডিড, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? ভার্বের বেস ফর্ম। আর ভার্বের বেস ফর্মের সাথে কি আমি এস যুক্ত করতে পারবো? ভার্বের বেস ফর্ম কি আমি V2 করতে পারবো? পারবো না। তাহলে এখানে গোই থাকবে। এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আমরা এখন আরেকটা নিয়মে চলে যাব। হ্যাঁ বলো। কি এখন এটা টেন্স অনুযায়ী তোমাকে কি করতে হবে। এখন তুমি এটা কি মিন করতে চাচ্ছ, যে তারা ফুটবল খেলতেছে এটা, না তারা ফুটবল খেলে? যদি বলে তারা ফুটবল খেলে তাহলে হবে দে প্লে ফুটবল, আর তারা ফুটবল খেলতেছে তাহলে দে আর প্লেইং ফুটবল। এস কেন হবে? দে তো হলো প্লুরাল। দে মানে কি একজন? দে মানে কি একজন? একটা মাত্র থার্ড পারসন আছে যার পরে ভার্বটা প্লুরাল হয়, সেটা হলো কে বলো তো? দে। দে কিন্তু ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, দে কিন্তু কি থার্ড পারসন। হ্যাঁ, উই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন। তোমরা কই থাকো ক্লাসের সময়? আমি তোমাদের একবারে রুট লেভেল থেকে যে জিনিসগুলো আছে সবই পড়াই। আমি তোমাদের বলছি যে আমি বোর্ডে যে জিনিসগুলো লিখি না ওই জিনিসগুলো তোমরা খাতার সাইডে নোট করে রাখতে পারো। আচ্ছা যাই হোক, এটা বুঝছো কিনা? এরপরে আসো সকল প্রকার মডাল ভার্ব। কি বললাম বলো তো? সকল প্রকার মডাল ভার্ব। অক্সিলারি কত প্রকার? 2 প্রকার। একটা হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হলো কি মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি আবার 3 প্রকার। একটা হলো কি বি ভার্ব,
ডু ভার্ব আর হলো কি হ্যাভ ভার্ব। এখন এটা আমার দরকার নাই, প্রাইমারি অক্সিলারি দরকার নাই আমার, জাস্ট এখন আমি কি মডাল অক্সিলারি। এখন মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এখন তুমি দেখবা মডাল অক্সিলারি আছে, কি আছে? মডাল আছে, এবং সেন্টেন্স যে আছে ওই সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ। কি বললাম? অ্যাক্টিভ। তাহলে প্রথমে কি থাকবে? মডাল অক্সিলারি থাকবে এবং কি সেন্টেন্সটা কি থাকবে? অ্যাক্টিভ। এখন আমাকে বুঝতে হবে যে অ্যাক্টিভ আর প্যাসিভ জিনিসটা কি। রাইট ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো অ্যাক্টিভ আর প্যাসিভ। এটা একদম পানির মতো সহজ, মানে একদম পানির মতো সহজ যদি মনোযোগ সহকারে শোনো। মেন কথা, প্রত্যেকটা সেন্টেন্সের একটা কি থাকে? মেন ইটা কি? সাবজেক্ট। মেন প্রাণ হলো, হৃৎপিণ্ড হলো ভার্ব। ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স হবে না, কিন্তু সাবজেক্ট ছাড়া শিখে হবে। আমি যদি বলি গো, এই গো একটা ওয়ার্ড না, এটা কিন্তু একটা সেন্টেন্স। এটা কিন্তু একটা সেন্টেন্স, কিন্তু এখানে কি সাবজেক্ট আছে? ভার্ব ছাড়া তুমি কখনোই একটা বাক্য তৈরি করতে পারবা না। ভার্বকে বলা হয় সেন্টেন্সের হৃৎপিণ্ড। হ্যাঁ, এখন গো কে বলতে পারবে এটা কোন সেন্টেন্স? সেন্টেন্স একটা যখন আমি তোমাকে মানে যখন একটা কিছু রিপ্লাই করবো, একটু ভাববা, একটু মানে তাড়াহুড়া, মানে এক্সাইটেড থাকবা না। মানে এক্সাইটেড থাকলেই ঝামেলা, এটা যে কোনো কাজে। মানে ওভার কনফিডেন্স জিনিসটাই খারাপ। আচ্ছা যাই হোক, গো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। গো, গো যাও। আমি এখন যদি বলি, জেভিনকে যদি বলি গো, আমি কি বলছি তুমি যাও? এখানে সাবজেক্ট আছে, কিন্তু একটা সাবজেক্ট কি অবস্থায় আছে? সাইলেন্ট আছে। ইউ সাবজেক্টটা, ইউ গো, তুমি যাও। তুমি যাও, আমি কিন্তু বলবো না ইউ গো, তখন জাস্ট আমি কি বলবো বলো তো? ও বলবো। তাহলে এটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হবে না। এটা আমাদের জানার দরকার নেই। জানার দরকার হলো আমি অ্যাক্টিভ প্যাসিভ চিনবো কিভাবে। অ্যাক্টিভ প্যাসিভ চিনবো কিভাবে? অ্যাক্টিভ মানে হলো কি সক্রিয়। কি বললাম? সক্রিয়। আর প্যাসিভ মানে হলো নিষ্ক্রিয়। কি বলো তো? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? ঘুমাবো খালি। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। আর প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। আর নিষ্ক্রিয় মানুষরা কি? ধরা খালি ঘুমায়। এখন তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মূল থিমটা কি? অ্যাক্টিভ মানে হলো কি সক্রিয়, আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়। মেন কথা, এই সাবজেক্টটা যদি সক্রিয় থাকে, কি থাকে? সক্রিয় থাকে, তাহলে হবে সেটা হবে অ্যাক্টিভ। এই সাবজেক্ট যদি ঘুমাই থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয়। আমরা যখন ঘুমাই তখন কোনো কাজ করি? কাজ করি না। অবাঞ্ছিত কথা বলবা না। আচ্ছা যাই হোক, সাবজেক্ট হলো কি মানে সাবজেক্টটা যদি সক্রিয় থাকে, মেন কথা আমি আরো বাংলা ভাষায় বলি, সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করে সেটা হবে কি বলতো? প্যাসিভ। আবার বলো তো, তাহলে প্যাসিভ। এখন এই যে সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটা আমি এখন বুঝবো কিভাবে যে সে আসলে অ্যাক্টিভ, সে আসলে অ্যাক্টিভ কিনা? তুমি দেখবা এই সাবজেক্টের জায়গায় যদি প্রাণীবাচক সাবজেক্ট থাকে, কি বললাম? প্রাণীবাচক সাবজেক্ট যদি থাকে ওটা 100% অ্যাক্টিভ। আর এখানে বস্তুবাচক সাবজেক্ট যদি থাকে তার 99.5% হলো কি? প্যাসিভ। বুঝতে পেরেছো? তাহলে যখন এখানে দেখবো, এখন ব্যক্তিবাচক সাবজেক্ট কোনগুলো? সকল প্রকার, যেমন নাম, যেমন রহিম, করিম, লুৎফর, স্যার, হি, সি, দে, এগুলো সবই হলো কি ব্যক্তিবাচক সাবজেক্ট। এখন এরা কি নিজের কাজ নিজে করতে পারবে না? যেমন আমি যদি বলি হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। আচ্ছা, ফুটবল খেলার কাজটা কি সে করতেছে না? সেই তো করতেছে। তাহলে এটা কি বলো তো? অ্যাক্টিভ। এখন আসো আমি প্যাসিভ কিভাবে চিনব। এখন দেখো, প্যাসিভটা হলো কি বলছি, মেন থিমটা হলো সাবজেক্টের জায়গায় বস্তুবাচক থাকবে। কি থাকবে? বস্তুবাচক থাকবে। বস্তুবাচক কি হইতে পারে? এখন আমি যদি ফুটবলটারে আগে আনি, ফুটবল কি নিজে খেলতে পারবে? ফুটবল নিজে খেলতে পারবে না, কারো দ্বারা সম্পন্ন হবে। তাহলে এই সাবজেক্টটা হবে কি বলতো? প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ কি বুঝতে পেরেছো? আচ্ছা আসো, এখন আমরা পড়তেছি মডাল ভার্ব থাকবে। কি থাকবে? মডাল ভার্ব থাকবে, এবং সেন্টেন্সটা
অ্যাক্টিভে থাকবে তখন এই যে মডাল ভার্বের পরে যে ভার্বটা বসবে সেটা বেস ফর্ম বসবে। কি বসবে? বেস ফর্ম। এবং এই মডাল ভার্বটা আবার বি প্লাস ভার্বের B3 হবে যখন এখানে সেন্টেন্সটা প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। তাহলে এখান থেকে আমরা দুইটা নিয়ম শিখতেছি। যদি মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে এরপরে ভার্ব বসবে হলো কি? বেস ফর্ম। আর যদি মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সটা কি হয়? প্যাসিভ হয়, তাহলে বি প্লাস ভার্বের কি? B3। আমি দুইটা উদাহরণ যদি এখানে লিখে ধরো এখানে লিখলাম এখানে শূন্যস্থান, ধরো আই ক্যান ড্যাশ প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আচ্ছা, এখানে ক্যানটা কি? মডাল ভার্ব। এখন আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বটা দুই রকমের হইতে পারে, একটা হলো বেস ফর্ম বসতে পারে অথবা বি প্লাস ভার্বের B3 বসতে পারে। এখন বেস ফর্ম তখনই বসবে যদি ওই সেন্টেন্সটা কি থাকে? অ্যাক্টিভ থাকে। এখন খেলার কাজটা কে করতেছে? আমি করতেছি, তাহলে এই সেন্টেন্সটা কি বলো তো? অ্যাক্টিভ। এটা হলো কি? অ্যাক্টিভ। তাহলে এখানে কি? প্লেই থাকবে। বুঝতে পেরেছো? এখন পরবর্তী আরেকটা উদাহরণ যদি দেই, The result may publish at 2 AM। রেজাল্টটা 2টার সময় পাবলিশ হতে পারে। এখন বলো তো এই যে সাবজেক্ট, রেজাল্টের জীবনও ক্ষমতা হবো ও নিজে নিজে পাবলিশ হওয়ার? হইতে পারবো যে না এই পোলাহান বলে এত হতাশ হয়ে আছে, তাড়াতাড়ি আমি পাবলিশ হয়ে যাই, পোলাহান GPA 5 পাবো, মিষ্টি মিষ্টি খাওয়াবো, ওর জীবনেও ক্ষমতা হবো না? হবে না। কেউ কোনো অথরিটি এটাকে কি করবে বলো তো? পাবলিশ করবে। তাহলে এই যে দা রেজাল্ট যে সাবজেক্টটা আছে এটা বস্তু না ব্যক্তি বলো তো? বস্তু। বা ওর নিজের কাজ নিজে করতেছে? তাহলে এই সাবজেক্টটা কি বলো তো? প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে এখন মেয়েটা কি? মডাল ভার্ব। মেয়েটা হলো কি? মডাল ভার্ব। তাহলে এখানে হবে কি? বি প্লাস পাবলিশিং। শেষ। বুঝতে পেরেছো? আমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে এই নিয়ম থেকে কিন্তু প্রশ্ন আসবেই, অ্যাক্টিভ প্যাসিভ থেকে। এইটুকু বুঝতে পারছো কি না? এরপরে আসো, এটাতে হলো মডাল ভার্ব যুক্ত। এরপরে আসো, যদি কোনো প্যাসিভ সেন্টেন্স আমরা দেখতে পাই, যদি কোনো প্যাসিভ সেন্টেন্স আমরা দেখতে পাই এবং সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। ধরো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর লিখলাম হলো কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো যদি সেন্টেন্সটা কি থাকে? প্যাসিভ থাকে, আর সেটা যদি কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেখানে তোমাকে টেন্স অনুযায়ী আনতে হবে কি? এম, ইজ, আর, তারপরে কি? ভার্বের B3। তারপরে কি বসবে? ভার্বের B3। আর যদি সেটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে কি? ওয়াজ, ওয়ার, তারপরে কি? ভার্বের B3। এতটুকু বুঝতে পারছো কি না? এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। ও সরি, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আসবে হলো কি? এম, ইজ, আর থাকবে, তার সাথে অতিরিক্ত কি যুক্ত হবে? একটা বিং যুক্ত হবে। কি যুক্ত হবে? বিং। তারপরে ভার্বের B3। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। এখানে কি থাকবে বলো তো? হ্যাভ, তারপরে কি থাকবে? হ্যাজ থাকবে, তারপরে প্যাসিভের জন্য বিন আসবে, তারপরে কি? ভার্বের B3। এটা গেল। এখন আমরা পাস্ট পারফেক্টের জায়গায় শুধু হ্যাড হবে, তারপরে একটা বিন আসবে। শেষ। অত জানা দরকার নাই। তাহলে দেখো ওইখানে যে ছিল ওইটা ছিল মডাল ভার্বযুক্ত অ্যাক্টিভ আর প্যাসিভ। এখানে কি মডাল ভার্বযুক্ত অ্যাক্টিভ আর প্যাসিভ আছে? তুমি যদি এইটুকু শুধু বুঝো তাহলে এখানে ভয়েস চেঞ্জেরও তোমার 80% কমপ্লিট। যদি এই 4টা লাইন তুমি বুঝো তাহলে তোমার ভয়েস চেঞ্জের 80% কমপ্লিট। কিভাবে কমপ্লিট হলো? যদি দেখো অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া থাকে, কি দেওয়া থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বলবে? এম, ইজ, আর, তারপরে ভার্বের B3।
এরপরে দেখো সেটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের কি V3। এরপরে আসো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে এখানে কি হইতো ওয়াজ ওয়ার প্লাস তারপরে কি হইতো বিং আসতো, ওটা দরকার নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলে তো আমি কি পাস্ট কন্টিনিউয়াসও বুঝবো, তাহলে অ্যাম ইজ আর তারপরে কি বিং আর পারফেক্ট। এখন দেখো তো আমি কোনটুকু অতিরিক্ত অংশ নিয়েছি, কন্টিনিউয়াসের বেলায় জাস্ট খালি বিংটা নিয়েছি, আর পারফেক্টের বেলায় শুধু বিং নিয়ে আসছি, আর প্রেজেন্টের বেলায় অ্যাম ইজ আর, পাস্টের বেলায় ওয়াজ আর। বুঝতে পেরেছো এইটুকু? ধরো এখানে যদি আমি আচ্ছা দেখো ড্যাশ বলছে রাইস ড্যাশ বাই মি। এখন আমরা একটা সেন্টেন্সটা প্যাসিভ কিনা সেটা আমরা তিনটা ভাবে জানবো। কয়টা ভাবে জানতে পারি? প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সাবজেক্ট দেখে। সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, নিজের কাজ নিজে না করে, তাহলে সেটা হবে কি প্যাসিভ সেন্টেন্স। অথবা বাই দেখেও আমরা চিনতে পারবো সেটা কি, কিন্তু বাই দেখে সবসময় তুমি চিনতে পারবা না যে সেন্টেন্সটা আসলেই অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা জাস্ট খালি সাবজেক্ট দেখবো। তাহলে রাইস মানে রাইস, এখন রাইস নিজের ভাত কি নিজে খায় না ভাত আমরা খাই? তাহলে কি সাবজেক্ট কি বলো তো, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এবং কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি হবে বলো তো? তাহলে কি হবে? ইজ ইটেন। বুঝতে পারছো কি না? তারপরে আমি যদি এরপরে আসো দ্য ওয়ার্ক হ্যাজ কমপ্লিট বাই মি। এখন দেখো তো মানে কি কাজটা আমার দ্বারা কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। এখন বলো কাজের কি ক্ষমতা হবো? নিজে নিজে কাজ করতে পারবে? কাজটা কে করবে? আমরা করব। তাহলে এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে এখানে কি হবে? এখন এটা কোন টেন্স দেওয়া আছে? প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট যখন হবে আমার প্যাসিভে অতিরিক্ত কোনটুকু আনতে হয়? বিন আনতে হয়। কি আনতে হয়? বিন। তাহলে এখানে হ্যাজ বিন কমপ্লিটেড। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ বলো কি? এই সমস্যা রাখো, যাওয়ার সময় খাইরো। ধন্যবাদ, খাও। আচ্ছা এই নিয়ম কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা এরপরে আসো, এরপরের যে নিয়মটা সেটি হলো প্রিপোজিশন নিয়ে। কি বললো তো? প্রিপোজিশন। খালি আমার মুখের কথাটুকু একটু শুনবা। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। কি বললাম? টু। এই যে টুটা যে আছে, এই টু এর পরে সবসময় ভার্বটা কি হয়? বেস ফর্ম হয়। কি হয়? বেস ফর্ম হয়। আর টু ছাড়া বাকি যা আছে তার সাথে ভার্বের সাথে কি হবে? আইএনজি। এটা বুঝতে পেরেছো? কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের কিছু জিনিস আছে বা কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হবে। সেটি হলো কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এ প্রিফার টু। এই কয়টা শুধু মনে রাখবা। কি বললাম বলো তো? লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু অথবা গেট ইউজ টু। আমি কি লিখবো এখানে? তাহলে বি লিখে দিব। একটা হলো কি বলো তো? লুক ফরওয়ার্ড টু। আমরা যখন এই উইথ এ ভিউ টু, তারপরে হলো বি
ইউজ টু, গেট ইউজ টু, ডেভোটেড টু, প্রেফার টু, এই কয়টা জানা থাকলেই হবে জাস্ট। তাহলে দেখো এগুলোর সাথেও কি আছে, আমরা কিছুক্ষণ আগে পড়লাম টু এর পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। আবার দেখতেছি টু এর পরে আবার ভার্বের সাথে কি হইতেছে, আইএনজি হইতেছে। কিন্তু তখনই হবে যখন দেখব লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু। তবে এখানে কথা আছে, যদি শুধু ইউজ টু থাকে, কি বললাম, যদি শুধু ইউজ টু থাকে তখন কিন্তু আর ভার্বের সাথে আইএনজি হবে না, তখন ভার্বটা কি হবে, বি অন হবে। কি হবে বলো তো, বি অন হবে। বুঝতে পেরেছো কিনা এইটুকু? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমি একটা বাক্য লিখছি, ড্যাশ ওয়ার্ক হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। এখন দেখো তো এখানে কি আছে, বাই একটা কি প্রিপোজিশন না? তাহলে এই বাই হলো, আমরা জানি এখানে কি টু আছে, এটা কি টু আছে, নাই। তাহলে এখানে হবে কি বলো তো, ওয়ার্কিং। কি হবে, ওয়ার্কিং। আরেকটা উদাহরণ আমি যদি লিখি, আচ্ছা, আই ওয়েন্ট টু লাইব্রেরি, সরি এই আসল জিনিসটা দিই, উইথ এ ভিউ টু। আচ্ছা দেখো, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, এখন কি হবে, এখন দেখো এখন কি আছে এখানে, উইথ এ ভিউ টু আছে। টু কি একা আছে না, আমরা জানি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ডেভোটেড টু, প্রিফার টু, এদের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে এখানে কি হবে বলো তো, রিডিং হবে। কি হবে, রিডিং। তাহলে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস, যখন আমরা উইথ এ ভিউ টু ব্যবহার করি এটি দ্বারা কোনো কিছুর উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। আর যখন লুক ফরওয়ার্ড টু থাকে এটা দ্বারা কোনো কিছুর অপেক্ষা করা বোঝায়। কি, অপেক্ষা করা বোঝায়। আর বি ইউজ টু, গেট ইউজ টু দ্বারা অতীতকালের কোনো অভ্যাস বোঝায়। আর ডেভোটেড টু থাকলে এটা দ্বারা কোনো কিছুর আনুগত্য বোঝায়। কি বোঝায়, আনুগত্য বোঝায়। আচ্ছা, এখানে একটা লিখছি, দেখো বুকস। কি লিখছি এখানে, বুকস। এখানে বুকসের সাথে কি আছে বলো তো, এস। কেন হলো কে বলতে পারবে, এস কেন হলো? এখান থেকেও একটা জিনিস শেখার আছে। হ্যাঁ, সেটা না। আচ্ছা, বুক এটা বলো কোন নাউন, বুক প্রপার, কালেকটিভ, না কমন, না ম্যাটেরিয়াল, না অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ বলো, এটা হলো কমন নাউন। ভেরি গুড। এটি হলো কি, কমন নাউন। একটা জিনিস, আচ্ছা একটা, এই কমন নাউন, এখানে এস কেন হলো, এসটা যদি না দেয় সেন্টেন্সটা ভুল। তুমি কি জীবনে বুঝতে পারবে এই সেন্টেন্সটা ভুল আছে? আমি এস দেই নেই, এখানে সেন্টেন্সটা ভুল আছে। এখন কেন ভুল আছে সেটা বলি। একটা সেন্টেন্সে আমি বেসিক পড়াবো না, আমি নিয়ম পড়াবো, দরকার নেই। আচ্ছা, এই নিয়ম বুঝতে পেরেছো যে এখানে রিডিং ভার্বের সাথে কেন আইএনজি হলো? আচ্ছা, পরের নিয়মে চলে আসো। না, এই এত খুঁটিনাটি আমার পড়ানোর দরকার নেই, আমি নিয়ম পড়াই তাই হবে। আচ্ছা, এরপরে আসো আমাদের এই বিফোর আর হলো আফটার, এটা নিয়ে একটু ঝামেলা হবে। একটা হলো কি বিফোর আর হলো কি বলতো
আফটার। বিফোর মানে কি পূর্বে, পূর্বে বা আগে যেটাই লিখি, আর আফটার মানে পরে। মেন কথা খেয়াল রাখবা, এই বিফোরের পূর্বে যেটা থাকবে সেটা হলো পাস্ট পারফেক্ট। কি থাকবে? পাস্ট পারফেক্ট। আর পরে যেটা হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। মেন কথা এখানে থাকবে হলো হ্যাড প্লাস ভার্বের B3, আর এখানে ভার্বটা থাকবে হলো কি B2। এখন বিফোরের উল্টাটা হলো আফটার। এখন এই পাশে থাকবে হলো কি পাস্ট ইনডিফিনিট মানে V2 থাকবে, আর এই পাশে থাকবে হলো কি পাস্ট পারফেক্ট। মেন কথা হ্যাড প্লাস P3। ওই যে আমরা ছোটকাল থেকে একটা প্রশ্ন হয়েছে, ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল। তাহলে এখন এই স্ট্রাকচার দিয়ে দিই, কে ট্রান্সলেট করতে পারে? ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল, এটা দিকে কি লেখো, এটা সবাই খাতায় লেখো। এইটা ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল। তাহলে এখানে অবশ্যই বিফোরের ব্যবহার হবে, যেহেতু পূর্বে বলছি। হ্যাঁ, এখন লেখো দেখি। ডাক্তার আসবার পূর্বেই রোগীটি মারা গেল। বিফোর আবার আগে বসে না, এগুলো মাঝখানে বসবে। যেটা আমি ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, এটা বলে PATIENT পেশেন্ট। মেন কথা বিফোর যখন থাকবে, যে কাজটা আগে হবে সেটা পূর্বে থাকবে। আগে কি ডাক্তার আইছে না আগে মরছে? তাহলে মরছে যে ওটাই আগে থাকবে। তুমি একটু ভুল করছো, দেখো তো কি ভুল করছো। The patient had died before the দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ওই হ্যাড ডাউন বিফোর দ্য ডক্টর কেম। হ্যাড কেন আসবে? এখন এটাকে যদি আমি আফটার ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে এটা হবে কি দ্য ডক্টর কেম। কি হবে? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমার প্রশ্নও করতে পারে, ধরো একটা গেস্ট আসলো বা তোমরা মেয়ে মানুষ পাত্রপক্ষ দেখতে আসলো। আচ্ছা আচ্ছা মা বলো তো, জামাই আসিবার পূর্বেই তুমি পালিয়ে গেলে, এটার ইংলিশ কি? হ্যাঁ, জামাই আসিবার পূর্বেই তুমি পালিয়ে গেলে, আর এটার ইংলিশ কি? পালায় না? না, ধরো তোমার আজকে বিয়ে ঠিক, তুমি আজকে যাই হোক। আচ্ছা বুঝছো এটা? এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব প্রায় শেষ, কিছু কিছু নিয়ম যখন আসবে ওগুলো আমরা সলভ করবো। যখন এই কিছু কিছু নিয়ম আমরা পড়েছিলাম না? মানে কিছু কিছু যেগুলো আছে সেগুলো আমরা সামি স্পেশাল ফ্রেজ অর ওয়ার্ডে পড়েছি। যেমন লেস্ট, লেস্টের পরে কি হয় বলো তো? তুমি কি লেস্ট পড়ছিলা সামি স্পেশাল ফ্রেজ অর ওয়ার্ডে? লেস্টের নিয়ম তুমি বলো, তুমি পড়ো নাই? তুমি বলো কি কয়, তুমি বলো লেস্ট। তাহলে তুমি আমি ওই ক্লাসে কেউ আসো নাই? মেন, হ্যাঁ ভেরি গুড। যখন লেস্ট থাকবে, শূন্যস্থান থাকবে, ওখানে ভার্ব থাকবে, তোমাকে নয় শুড বসাইতে হবে, নয় মাইট বসাতে হবে। এরপরে আসো, আমরা পড়াইছিলাম অ্যাজ ইফ আর হলো কি অ্যাজ দো। পড়েছিলাম যে এর পূর্বে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এরপরে পড়েছিলাম অ্যাজ অথবা সিন যদি বাক্যের মাঝখানে থাকে, এর পূর্বে যদি প্রেজেন্ট হয় পরে হয় পাস্ট, পূর্বে যদি পাস্ট থাকে পরে হবে কি পাস্ট
পারফেক্ট। আমি তোমাদের এইটাও বলেছিলাম যে আমরা সাম স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে যে নিয়মগুলো পড়তেছি এই নিয়মগুলাই কমপ্লিটিং সেন্টেন্স, এই নিয়মগুলাই রাইট ফর্ম অফ ভার্ব।